বিসমিল্লাহির রহমানির রহিম। উচ্চ মাধ্যমিক দ্বাদশ শ্রেণীর ব্যবসায় শিক্ষা শাখার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই অনলাইন ক্লাসে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সঙ্গে ইতিপূর্বে যে ক্লাসগুলো নিয়েছিলাম সেগুলো ছিল তোমাদের সমস্যাভিত্তিক আলোচনা এবং সেগুলো মাল্টিপল চয়েস কোয়েশ্চেনের উপরে আমি আলোচনা করেছি। অর্থাৎ প্রত্যেকটা অধ্যায়ের মাল্টিপল চয়েস কোয়েশ্চেন কোন কোন বিষয় থেকে সাধারণত হয় এবং কোন বিষয়ে গুরুত্ব দেওয়া প্রয়োজন, কিভাবে তোমরা সেগুলো প্রিপারেশন নিবে, এগুলো আলোচনা শেষ করেছি। এখন আমি এই পর্যায়ে তোমাদেরকে সৃজনশীল প্রশ্ন অর্থাৎ ক্রিয়েটিভ কোয়েশ্চেন যেটা, সেটা নিয়ে আমি আলোচনা করব। এই ক্রিয়েটিভ কোয়েশ্চেন নিয়ে ইতিপূর্বে তোমাদের শ্রদ্ধেয় শিক্ষক আমাদের কাজী রাশেদ করিম স্যার অলরেডি ক্লাস শুরু করেছেন। আমি আজকে তোমাদের এই সৃজনশীল প্রশ্ন উত্তর আলোচনার প্রথম ক্লাস। চলো আমরা দেখে নিই আজকে আমরা কোন বিষয়গুলো নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা দেখব সৃজনশীল প্রশ্নের উত্তর লেখার কৌশল, এটা আমরা দেখব। এবং এরপরে 2 নম্বর নমুনা প্রশ্ন উত্তর, একটা প্রশ্ন আছে এবং তার উত্তর আমি লিখে রেখেছি, কিভাবে উত্তর লিখতে হয় সেই প্যাটার্নটা তোমাদেরকে আমি আলোচনা করব তোমাদের সামনে। একটা বিষয় সেটা হলো যে আমাদের যে অভিজ্ঞতা এই সৃজনশীল পদ্ধতির সঙ্গে আমাদের যে এই পথ চলা, তো সেই অভিজ্ঞতা থেকে যেটা আমরা দেখি যে পরীক্ষার খাতায় আমাদের প্রিয় শিক্ষার্থীবৃন্দের কাছ থেকে আমরা যেটা প্রত্যাশা করি, যেভাবে তাদের উত্তর লিখবে তারা, যেটা আমরা প্রত্যাশা করি, সেই প্রত্যাশা অনুযায়ী আমরা খুব কম পাই। অর্থাৎ তাদের সৃজনশীল পদ্ধতির যে প্যাটার্ন, এই প্যাটার্ন অনুযায়ী যে খাতা উত্তর লেখা, এই ধরনের খাতা আমরা খুব কম পাই। সাধারণত যেটা হয় যে শিক্ষার্থীরা একটা প্রশ্নের উত্তরে সে তার মতো করে 1 পৃষ্ঠা, 1.5 পৃষ্ঠা, 2 পৃষ্ঠা কিন্তু লিখে আসছে। কিন্তু একটা জিনিস এখানে বুঝতে হবে যে সৃজনশীল পদ্ধতিতে যে প্রত্যেকটা প্রশ্নের কিছু পার্ট আছে এবং প্রত্যেকটা পার্টের উপর নাম্বার থাকে। তোমরা জানো জ্ঞান, অনুধাবন, প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা, এই যে 4টি পার্ট আছে, 4টি পার্টের উপরই কিন্তু মার্কস থাকে। অর্থাৎ তুমি যখন একটা 4র্থ নম্বর উচ্চতর দক্ষতার একটা প্রশ্ন তুমি উত্তর করবে, সেখানে কিন্তু 4টি পার্ট থাকবে, অর্থাৎ 4টি পার্টের উপর 4 মার্কস। এখন তুমি যদি সেখানে যদি আমি একটি পার্ট পাই, জ্ঞান পেলাম বা অনুধাবন পেলাম, কিন্তু প্রয়োগ পেলাম না, উচ্চতর দক্ষতাও পেলাম না, তাহলে কিন্তু তোমাকে আমি সেখানে 2-এর বেশি নাম্বার দেব না। অর্থাৎ তুমি যদি সেই প্রশ্নের উত্তর 1-1.5 পৃষ্ঠা, 2 পৃষ্ঠাও লিখে ফেলো, তবুও কিন্তু সেখানে তুমি 2-এর বেশি নম্বর পাবে না। আবার এরকম হয় যে জ্ঞান অনুপস্থিত, তো জ্ঞানমূলক প্রশ্নের উত্তর সেখানে অনুপস্থিত, কিন্তু সেখানে হয়তো তুমি প্রয়োগ বা উচ্চতর দক্ষতা লিখে আসছো, তো সেখানেও কিন্তু তুমি কাঙ্ক্ষিত নম্বর পাবে না। এই জন্য আমি প্রিয় শিক্ষার্থীবৃন্দকে বলি যে তোমরা এই সৃজনশীল পদ্ধতির উত্তর লেখার পূর্বে তোমাদেরকে এই লেখার কৌশলটা রপ্ত করতে হবে। অর্থাৎ এই পদ্ধতিতে তোমাকে কিন্তু অনেক বেশি লিখতে হবে, পৃষ্ঠার পর পৃষ্ঠা লিখতে হবে, এমনটা কিন্তু না। এখানে যেটা হতে হবে, কি চাওয়া হচ্ছে টু দ্য পয়েন্ট, জাস্ট সেই উত্তরটা তুমি লিখবে। সেটা যদি 4 লাইনও হয়, 5 লাইনও হয়, কোনো সমস্যা নেই, সেই 5 লাইনই যথেষ্ট তোমার ফুল নম্বর পাওয়ার জন্য। কিন্তু এখানেই আমাদের শিক্ষার্থীরা অনেক সময় তারা মনে করে যে আমি এত কম লিখে কিভাবে নম্বর পাবো, আমি যদি 4 লাইন লিখি তো আমি অনুধাবনে 2 নম্বর কেমন আমাকে দিবে। তো সে তখন কিন্তু এর সঙ্গে অপ্রাসঙ্গিক অনেক বিষয় নিয়ে এসে সেটাকে কলে বরে বাড়ানোর চেষ্টা করে। তো এটা প্রায়শই আমরা দেখে থাকি। এই জন্য আমি তোমাদেরকে আজকে প্রথম দিন আমি বলছি যে তোমাদের সঙ্গে সৃজনশীল প্রশ্নের উত্তর লেখার জন্য কিছু কৌশল, কিছু নির্দেশনা, সেটা নিয়ে আমি আলোচনা করব। তোমরা জানো যে তোমাদের যে সৃজনশীল পদ্ধতির প্রশ্ন প্যাটার্ন, তো সেখানে 4টি অংশ থাকে। প্রথমে যে জ্ঞানমূলক প্রশ্নটা থাকে, এই জ্ঞানমূলক প্রশ্নের উত্তর খুব দুঃখজনক হলো এটা সত্য যে আমার শিক্ষার্থীরা এই অংশটাও তারা তৈরি করার চেষ্টা করে, বানিয়ে লেখার চেষ্টা করে। প্রিয় শিক্ষার্থী, কিন্তু জ্ঞানমূলক প্রশ্নের উত্তর কিন্তু বানিয়ে লেখার সুযোগ নাই। এখানে কিন্তু তোমার সৃজনশীলতার কোনো পরিচয় দেওয়ার সুযোগ নাই। এখানে তোমার যে জ্ঞান স্তর, অর্থাৎ তুমি তোমার পাঠ্য বই থেকে তোমার যে নলেজ লেভেল ডেভেলপ করেছে, সেইটা এখানে পরিমাপ করা হয়। অর্থাৎ তুমি কি শিখেছো, তো কি শিখেছো এটা কিন্তু তোমার পাঠ্য বই থেকেই তোমাকে লিখতে হবে। এখানে কিন্তু তোমার মতামত দিয়ে লেখার কোনো সুযোগ নাই। হ্যাঁ, ব্যবস্থাপনা কাকে বলে বা পরিকল্পনা কাকে বলে, এখন তুমি পরিকল্পনা কাকে বলতে যে তুমি যদি তোমার মতো করে লেখার চেষ্টা করো, তাহলে কিন্তু সেই জ্ঞানমূলক প্রশ্নের উত্তরটা কাঙ্ক্ষিত উত্তর হবে না।
একটু খেয়াল করে তোমরা স্ক্রিনে দেখো যে জ্ঞানমূলক প্রশ্ন সিলেবাসে অন্তর্ভুক্ত অধ্যায়সমূহের যে কোনো তত্ত্ব, ঘটনা, ধারণা জানার জন্য প্রশ্ন করলে তা হবে জ্ঞানমূলক। অর্থাৎ এটা কি, পরিকল্পনা কাকে বলে, বাজেট কাকে বলে, স্থায়ী পরিকল্পনা কাকে বলে, এই যে এক কথায় যে ছোট ছোট প্রশ্নগুলো হয়, যে প্রশ্নগুলো সাধারণত কোনো তত্ত্ব সম্পর্কে, কাকে বলে, কি, কোন সালে জন্মগ্রহণ করেছে, এই ধরনের প্রশ্নগুলো সাধারণত জ্ঞানমূলক হয়। এটা যে কোনো অধ্যায় থেকেই আসতে পারে। সংজ্ঞা কি, কাকে বলে, পণ্যরূপ কি, যেমন দেখতে পাচ্ছ নিয়ন্ত্রণ কি জিনিস, পার্ট কি, বিইপি কি, ব্রেক ইভেন পয়েন্ট কি, এই যে কি এবং কাকে বলে, এই ধরনের প্রশ্নগুলো সাধারণত জ্ঞানমূলক প্রশ্নে হয়। এখানে একটা কিন্তু সাইকোলজিক্যাল একটা ফ্যাক্ট আছে, সেটা হলো যে যদি দেখি যে কোনো শিক্ষার্থী কোনো প্রশ্নের উত্তরে শুরুতেই জ্ঞানমূলক প্রশ্নের উত্তর লিখতে ব্যর্থ হয়েছে, অর্থাৎ ভুল লিখে ফেলেছে, তখন কিন্তু ওই শিক্ষার্থী সম্পর্কে একটা আমাদের আলাদা একটা মিস জাজমেন্ট চলে আসে যে না, এই শিক্ষার্থীর তার প্রস্তুতি সন্তোষজনক নয়। অর্থাৎ সে জ্ঞানমূলক প্রশ্ন উত্তর দিতে যখন ব্যর্থ হয়, তখন বাকি উত্তরগুলো যতই সে ভালো লিখুক না কেন, তার শুরুতেই তার প্রতি একটা নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হয়। এজন্য আমি বলবো যে জ্ঞানমূলক প্রশ্নের উত্তরটা অবশ্যই টু দ্য পয়েন্ট তোমাদের পাঠ্যপুস্তক থেকেই লেখার চেষ্টা করতে হবে। এখানে বিইপি কি, এখন বিইপি কি, ব্রেক ইভেন পয়েন্ট, এটি এই যদি লেখো যে বিইপি অর্থাৎ ব্রেক ইভেন পয়েন্ট, আর কিছু দরকার নাই, তোমার 1 নম্বর যথেষ্ট। এখন তা না লিখে যদি তুমি এটাকে বানিয়ে বিভিন্ন কথা বলে 2-3 লাইন লেখো, কোনো মানে হবে না, এর কোনো অর্থ হবে না, কোনো মূল্যায়ন হবে না, জিরো। অর্থাৎ তোমরা এটা ধরে নাও যে জ্ঞানমূলক প্রশ্নের উত্তর লেখার জন্য তোমাকে পাঠ্যপুস্তকের যে ছোট ছোট বিষয়গুলো, কাকে বলে, কি, বা কোন ধরনের কত সালে ঘটনা, এই যে বিষয়গুলো, ছোট ছোট বিষয়, এগুলো তোমাকে মেমোরাইজ করতে হবে। অর্থাৎ এগুলো তোমাকে তোমার স্মৃতিতে রাখতে হবে, তোমার জ্ঞানের স্তরে এটাকে রাখতে হবে। এরপরে আমরা যাই, দেখো যে অনুধাবনমূলক, অর্থাৎ তোমাদের প্রশ্নের যে সেকেন্ড পার্ট, অনুধাবনমূলক। এই অনুধাবনমূলক প্রশ্নে যেটা হয়, দেখো যে অধ্যায়গুলোর যে কোনো জ্ঞান ডাব্লু এবং এইচ যুক্ত, অর্থাৎ কে, কি, কোনটি, কোথায়, কখন, কিভাবে ইত্যাদি দিয়ে প্রশ্ন করা হয়, তখন তা অনুধাবন স্তর হয়। অর্থাৎ এটা ইনি কে ছিলেন, ব্যবস্থাপনার জনক, হেনরি ফেয়েলকে ব্যবস্থাপনার জনক কেন বলা হয়, যদি বলছিলাম যে ব্যবস্থাপনার জনককে, তাহলে ওটা হয়ে যেত জ্ঞানমূলক। কিন্তু যদি বলি যে হেনরি ফেয়েলকে ব্যবস্থাপনার জনক কেন বলা হয়, বা F.W. টেইলরকে বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক কেন বলা হয়, তখন কিন্তু এটা হয়ে যাবে অনুধাবনমূলক প্রশ্ন। এর সঙ্গে কোথায়, কখন, কিভাবে, কেন, এই যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো দিয়ে সাধারণত অনুধাবনমূলক প্রশ্ন তৈরি করা হয়। এটা সাধারণত দেখো কোনো বিষয়ের বৈশিষ্ট্য, সুবিধা, অসুবিধা, সীমাবদ্ধতা, প্রকৃতি, গুরুত্ব, অবদান, প্রয়োজনীয় আদর্শ, বিষয়বস্তু, নীতিমালা, কুফল, সুফল, লক্ষ্য, উদ্দেশ্য, যে কোনো একটিকে টার্গেট করে পিক করা হয়। অর্থাৎ যেমন একটা টার্গেট করা হয় যে এইটাকে আমি এইখান থেকে, উদ্দেশ্য থেকে বা বৈশিষ্ট্য থেকে আমি একটা অনুধাবনমূলক প্রশ্ন তৈরি করব। এটা যখন এক্সামিনার যিনি প্রশ্ন সেট করেন, তো উনি ওটাকে টার্গেট করেন শুরুতেই, টার্গেট করে ব্যাস ওখান থেকে একটা পয়েন্টকে উনি পিক করে উনি সেটাকে প্রশ্ন বানান। যেমন ব্যবস্থাপনার একটা অন্যতম বৈশিষ্ট্য কি, ব্যবস্থাপনা একটা সার্বজনীন ব্যবস্থাপনা। অর্থাৎ এখান থেকে প্রশ্ন হতে পারে যে ব্যবস্থাপনা সার্বজনীন কেন, ব্যবস্থাপনা সার্বজনীন কেন, এই যে কেন, কি, কোথায়, এই ধরনের প্রশ্ন দিয়ে যখন প্রশ্নগুলো করা হয়, তখন সেটাকে বলছি আমরা অনুধাবনমূলক প্রশ্ন। এখন এই প্রশ্নের মার্কস বন্টন করা হয় 2 নাম্বার দিয়ে, অর্থাৎ এখানে 2 মার্কস কিভাবে ডিস্ট্রিবিউট করা হয়, এই 2 মার্কস ডিস্ট্রিবিউট করা হয়, 1 নম্বর থাকে জ্ঞানের জন্য এবং আরেক নম্বর থাকে এই অনুধাবনের জন্য। অর্থাৎ তুমি বিষয়টা রিয়েলাইজ করতে পারছো কিনা, তোমার অনুধাবন ফিলিংস, তোমার অনুধাবন লেভেলটা ডেভেলপ করছে কিনা, এটা যদি বোঝা সক্ষম হয়, তখন কিন্তু এটা ফুল মার্কস পাওয়া যায়। এবারে আসো প্রয়োগমূলক। তোমরা জানো যে প্রয়োগমূলক এই স্তরে নম্বর থাকে 3 নম্বর। অর্থাৎ এখানে কিন্তু প্রিভিয়াস 3টা অংশই কিন্তু এর মধ্যে থাকে, জ্ঞান থাকবে, অনুধাবন থাকবে এবং প্রয়োগ থাকবে। অর্থাৎ তুমি যদি উত্তর লিখো, সেই উত্তরটার মধ্যে যদি আমি জ্ঞান পাই, অনুধাবন পাই এবং দেন প্রয়োগ পাই, তখন কিন্তু সেটা হয়ে যাবে একটা কমপ্লিট অ্যান্সার। এখন তুমি যদি সেখানে জ্ঞানের অনুপস্থিত থাকে অথবা অনুধাবনের অনুপস্থিতি থাকে, তাহলে কিন্তু আমি শুধুমাত্র প্রয়োগ যদি লিখে তুমি তো সম্পন্ন করো, সেখানে কিন্তু আমি তোমাকে প্রয়োগের জন্য যে বন্টিত নম্বর 1 নম্বর সেটা আমি দিব। অর্থাৎ
তুমি এখানে যদি এই প্রশ্নের 3-এ 3 পেতে চাও, তাহলে তোমাকে 3টা অংশই তোমাকে ফুলফিল করতে হবে। অর্থাৎ সেখানে তোমাকে জ্ঞানেও রাখতে হবে, অনুধাবন রাখতে হবে এবং প্রয়োগও ঘটাতে হবে। তোমরা দেখো যে বিভিন্ন বিষয়ের আওতা, কার্যাবলী, নীতিমালা, প্রকারভেদ, শ্রেণী বিভাগ, গঠন প্রণালী, বিলোপ সাধন, অবসায়ন, উপযুক্ত ক্ষেত্র, এই যে বিষয়গুলো আমি উল্লেখ করেছি, সাধারণত সেগুলো থেকেই কিন্তু এই প্রয়োগ ঘটানো হয়। অর্থাৎ প্রয়োগ মানে তোমার যে তাত্ত্বিক জ্ঞান, সেই জ্ঞানের সাথে তুমি সেটাকে তুমি মানে বাস্তবতাকে মিলাতে পারছো কিনা, অর্থাৎ আমি যে উদ্দীপকে যে প্রশ্ন করছি, সমস্যা তুলে ধরছি, এই সমস্যাকে তুমি সমাধান করতে পারছো কিনা, এটাকে ইমপ্লিমেন্ট করতে পারছো কিনা, এটা কি এখানে দেখানো হয়। অর্থাৎ যেমন উদ্দীপকে উল্লিখিত ব্যবসা প্রতিষ্ঠানে কোন ধরনের সংগঠন কাঠামো প্রচলিত আছে, একটা প্রশ্ন যদি করা হয়, আমি যদি মনে করো একটা প্রশ্নের কাঠামো আমি উদ্দীপকের মধ্যে একটা সংগঠন কাঠামো তুলে ধরি, অর্থাৎ আমি যদি একটা অংশীদারি ব্যবসা অর্থাৎ এক মালিকানার ব্যবসা, এই ব্যবসার বৈশিষ্ট্য যদি বা এই ব্যবসা কিছু মানে কিছু নীতিমালা যদি আমি উদ্দীপকের মধ্যে তুলে ধরি, দিয়ে আমি যদি প্রশ্ন করি উদ্দীপকে উল্লিখিত ব্যবসায় প্রতিষ্ঠানে কোন ধরনের সংগঠন কাঠামো প্রচলিত আছে, এখন তুমি হয়তো ধরতে পেরেছো যে উদ্দীপকে সংগঠন কাঠামোতে একটি অংশীদারি ব্যবসায়িক কাঠামো। এখন এই অংশীদারি ব্যবসায়িক কাঠামো, এটাকে তোমাকে বলতে গেলে তোমাকে আগে বলতে হবে অংশীদারি ব্যবসায় কি, অংশীদারি ব্যবসা হওয়ার জন্য কি প্রয়োজন, এবং উদ্দীপকে এই বৈশিষ্ট্যগুলো তার সঙ্গে ম্যাচ করছে। উদ্দীপকে যে বৈশিষ্ট্যগুলো দেওয়া হয়েছে তা অংশীদারি ব্যবসায়ের বৈশিষ্ট্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। দেন তোমাকে সামারি টানতে হবে যে এটা একটা উদ্দীপকমূলক অংশীদারিমূলক ব্যবসা। এবারে আসো উচ্চতর দক্ষতামূলক, আমরা হায়ার অর্ডার। তোমরা জানো যে এই উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন এখানে কিন্তু তোমাদের বন্টিত নম্বর 4, অর্থাৎ এখানে কিন্তু এই 4টে পার্ট এখানে থাকতে হবে, জ্ঞান থাকতে হবে, অনুধাবন থাকতে হবে, প্রয়োগ থাকতে হবে এবং উচ্চতর দক্ষতা থাকতে হবে। অর্থাৎ 4 নম্বর আছে, জ্ঞানের জন্য 1 নম্বর, অনুধাবনের জন্য 1 নম্বর, প্রয়োগের জন্য 1 নম্বর, উচ্চতর দক্ষতার জন্য 1 নম্বর। তো এই যে 4টি পার্ট আছে, তো তোমার কাছে যখন আমি অ্যান্সার চাইবো তখন আমি কিন্তু এই 4টি পার্টেই আমি চাইবো, অর্থাৎ এই তোমার উত্তরের মধ্যে এই 4টি পার্ট তোমাকে টাচ করতে হবে। এই 4টি পার্ট যদি তুমি টাচ করতে না পারো, তুমি যদি 2 পৃষ্ঠাও লিখো আর সেখানে যদি আমার 4টির মধ্যে 2টি থাকে, তো তোমাকে 2-এর বেশি নম্বর আমি দিব না। আর যদি 4টি যদি তুমি টাচ করতে পারো এবং সেই উত্তরটা যদি হয় 8 লাইন 7 লাইন বা 10 লাইন, তবুও কিন্তু তোমার এই 4-এ 4 পাওয়ার জন্য যথেষ্ট। এই জায়গাটাতে আমি আমার শিক্ষার্থীদেরকে প্রায়শই বলি যে সৃজনশীল পদ্ধতিতে তোমাদেরকে পুরো মার্কস পেতে গেলে তোমাকে কৌশলী হতে হবে। কৌশলী না হয়ে তুমি যদি শুধুমাত্র আগের মতো করে যদি তুমি লেখার চেষ্টা করো, পৃষ্ঠার পর পৃষ্ঠা লিখে দিলাম, অনেক কলেবরে বেড়ে গেল আর স্যার আমাকে এটা দেখে নাম্বার দিবেন, এটা তোমার ভুল ধারণা। এবারে দেখো যে এখানে খেয়াল করে দেখো, তোমাদের লক্ষ্য রাখতে হবে যে জ্ঞান, অনুধাবন, প্রয়োগ, উচ্চতর দক্ষতার প্রত্যেকটি প্রশ্নের একটি জ্ঞান থাকবে, জ্ঞান থাকতেই হবে। অর্থাৎ প্রত্যেকটি প্রশ্নের উত্তর একটি বেসিক ইনফরমেশনের উপর ভিত্তি করে অগ্রসর হবে। এই বেসিক ইনফরমেশনটি হবে জ্ঞান। তোমার উত্তরের মধ্যে একটা তোমাকে ইনফরমেশন দিতে হবে, প্রত্যেকটাই। যদি অনুধাবনও দিতে হবে, মানে জ্ঞান, অনুধাবন, প্রয়োগ, উচ্চতর দক্ষতা, সব জায়গায় কিন্তু তোমাকে বেসিক ইনফরমেশন ঘটাতে হবে, ইনফরমেশনের প্রয়োগ, এবং সেটা কখন? শুরুতেই, একদম প্রশ্নের শুরুতেই তোমাকে ওই ইনফরমেশন দিয়ে তোমাকে শুরু করতে হবে। অর্থাৎ আমি বুঝছি যে উদ্দীপকে এটা একটা উচ্চতর মানে অংশীদারি কারবার, আমি এখন এটার জন্য বুঝে থাকি, তাহলে আমাকে শুরুতেই অংশীদারি কারবার কি জিনিস এটা আমাকে ছোট্ট করে বলতে হবে। এরপরে আমাকে অনুধাবন, কেন আমি বলছি অংশীদারি কারবার, অনুধাবন, এরপরে আমাকে উদ্দীপকের সঙ্গে ম্যাচ করাতে হবে, করিয়ে আমাকে সিদ্ধান্তে আসতে হবে যে এটা একটা অংশীদারি কারবার। এখানে দেখো তোমরা এটা জানো, যেহেতু তোমরা অলরেডি ফার্স্ট ইয়ারের পরীক্ষা দিয়েছো, একাদশ দ্বাদশেও তোমরা পরীক্ষা দিয়েছো, তারপরেও আমি তোমাদের সঙ্গে পুনরায় আলোচনা করছি তোমাদের এই ব্যাপারে, তোমাদের দক্ষতাকে বাড়ানোর জন্য। এখানে একটা বিষয় খেয়াল করে দেখো যে অনুধাবনের 2 নম্বরের মধ্যে 1 নম্বর হচ্ছে জ্ঞানের জন্য। জ্ঞানের উত্তর 1 শব্দ বা 1 লাইনে লিখতে পারলেই শিক্ষার্থী 1 নম্বর পাবে। তারপর সেই জ্ঞানের ব্যাখ্যা বইয়ের মতো করে হুবহু না লিখে নিজের মতো করে লিখতে পারলে আরো 1 নম্বর পাবে, অর্থাৎ অনুধাবনে 1 নম্বর পাবে। এভাবে শিক্ষার্থী অনুধাবনে 2 নম্বর, অর্থাৎ অনুধাবনের মধ্যে আমরা বলেছি 2টা পার্ট, 2 নম্বর 2 পার্ট। জ্ঞান কোথা থেকে আসবে? জ্ঞান বই থেকে আসবে। জ্ঞান কখনো
এটা তোমার আইডিয়া থেকে আসবে না। যদি তুমি জ্ঞানকে তোমার আইডিয়া থেকে লেখার চেষ্টা করো, এটা হবে কি, এটা একটা মানে মারাত্মক ত্রুটি হবে। কি প্রথমত তোমার যিনি এক্সামিনার তোমার সম্পর্কে একটা নেগেটিভ ধারণা হবে, যে তোমার জ্ঞান লেভেল, নলেজ লেভেলটা একদম নাই, বা তুমি এই ব্যাপারে তোমার কোনো ধারণাই নাই। যেহেতু তোমার এই ব্যাপারে কোনো ধারণাই নাই, সুতরাং সামনের প্রশ্নের উত্তরগুলো তুমি কি লিখবা এটা আমার একটা আইডিয়া হয়ে যায়। সুতরাং এই জায়গাটা তোমাদেরকে খুব সতর্ক থাকতে হবে, জ্ঞান কখনোই বানানো যাবে না। আবার প্রয়োগের বেলা 3 নম্বরের মধ্যে 1 নম্বর হচ্ছে জ্ঞান। জ্ঞানের জন্য এক শব্দ বা এক লাইনে লিখতে পারলেই শিক্ষার্থী 1 নম্বর পাবে। তারপর সেই জ্ঞানকে বইয়ে ব্যাখ্যা, জ্ঞানের ব্যাখ্যা বইয়ের মতো হুবহু না লিখে নিজের মতো করে ব্যাখ্যা দিতে পারলে আরো 1 নম্বর, অর্থাৎ অনুধাবনের জন্য 1 নম্বর। অথবা প্রয়োগের জন্য সেই জ্ঞানকে উদ্দীপকের সাথে সংশ্লিষ্ট করে ব্যাখ্যা, অর্থাৎ আমি যখন প্রয়োগ ঘটাচ্ছি তখন কি করছি, আমি আমার জ্ঞানকে ওই উদ্দীপকের সঙ্গে ম্যাচ করাবো, রিলেট করাবো। উদ্দীপকে যে আমার কাছে প্রশ্ন চাওয়া হয়েছে যে উল্লেখিত কারবারটি কোন ধরনের, তো আমাকে উল্লেখিত কারবারটি আমি যে বৈশিষ্ট্যের কথা উল্লেখ করলাম তার সঙ্গে ম্যাচ করায় বলতে হবে যে এটা হলো অংশীদারি ব্যবসা। এবং সর্বোপরি যেটা উচ্চতর দক্ষতা, সেখানে 4টা অংশই থাকবে। তো মোটামুটি এই ছিল তোমাদের কিছু প্রাক কথন, অর্থাৎ তোমাদের এই সৃজনশীল পদ্ধতিতে তোমাদেরকে কৌশলী হতে হবে। তো শুধুমাত্র মানে খাতা ভরে লিখলে তোমাদের এখানে মার্কস পাবে এই ধারণা তোমাদেরকে মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে। কৌশলী হয়ে বুঝে শুনে তোমাদের উত্তর দিতে হবে, এবং তুমি যদি বুঝতে পারো তোমার সেখানে কিন্তু টু দ্য পয়েন্ট অ্যান্সার করলেই কিন্তু তুমি 4 মার্কস পাবে। এখানে লিখতেও হয় কম, যদি তুমি অনুধাবন করতে পারো, বুঝতে পারো, তোমার বেশি লেখার প্রয়োজনই পড়ে না। এবারে আসো আমরা একটা নমুনা প্রশ্ন নিয়ে আলোচনা করি। তোমরা উদ্দীপক দেখতে পাচ্ছ, একটা কোম্পানির নাম বিটাক কোম্পানি, তার সারা দেশের বাজারগুলোকে দখল করার জন্য দেশের মোট বাজারকে কতগুলো অঞ্চলে ভাগ করে সে অনুযায়ী এক এক অঞ্চলের জন্য এক এক ধরনের পরিকল্পনা করেন। কোম্পানিটি অনিশ্চিত ভবিষ্যতের কথা মাথায় রেখে পরিবর্তিত পরিস্থিতিতে গৃহীত পরিকল্পনার প্রয়োজনীয় পরিবর্তন করার সুযোগ রাখে। ফলে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে পরিকল্পনা দ্রুত পরিবর্তন এনে সে অনুযায়ী কাজ চালিয়ে যেতে পারে। এখানে উদ্দীপকটা খেয়াল করে দেখো, উদ্দীপক পড়ার ক্ষেত্রে তোমাকে আবার কৌশলী হতে হবে। উদ্দীপকের মধ্যে বেশ হয়তো একটা উদ্দীপক 4 লাইন বা 5 লাইন বা 6 লাইন হলো, কিন্তু তুমি দেখবা এই 6 লাইন, 4 লাইন, 5 লাইনের মধ্যে একটা লাইনের মধ্যে কিন্তু সেই ক্লু যেটা বলছি আমরা, সেটা আমরা সেখানে মানে লুকায়িত থাকে। সেই ক্লুটা তোমাকে ধরতে হবে। বিটাক কোম্পানি তাদের সারা দেশের বাজারগুলোকে দখল করার জন্য দেশের মোট বাজারগুলোকে কতগুলো অঞ্চলে ভাগ করেন, অর্থাৎ উনি ডিসেন্ট্রালাইজ করেন। সেই অনুযায়ী এক এক অঞ্চলের জন্য এক এক ধরনের পরিকল্পনা করেন। তোমাকে পড়ার সময়, উদ্দীপক পড়ার সময় কিন্তু তোমাকে পাট করে একটু করে বুঝতে হবে আর আগাতে হবে। সেই অনুযায়ী কি করেন, এক এক অঞ্চলের জন্য এক এক পরিকল্পনা করেন, অর্থাৎ উনি কিন্তু পরিকল্পনার বিকেন্দ্রীকরণ করেন, ভাগ করে ফেলেন। কোম্পানিটি অনিশ্চিত ভবিষ্যতের কথা মাথায় রেখে পরিবর্তিত পরিস্থিতিতে গৃহীত পরিকল্পনার প্রয়োজনীয় পরিবর্তন আনেন। অর্থাৎ পরিকল্পনার যে অন্যতম বৈশিষ্ট্য যে ফ্লেক্সিবিলিটি, নমনীয়তা, অর্থাৎ যে কোনো পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্তকে চেঞ্জ করা, এই জিনিসটা কিন্তু ওনার কোম্পানির যে বৈশিষ্ট্য তার মধ্যে উনি রাখছেন। অর্থাৎ এই যে বর্তমান যে করোনাকালীন পরিস্থিতি, হঠাৎ একটা পরিস্থিতি তৈরি হয়েছে, এই পরিস্থিতিতে কোম্পানি এরকম কোনো পরিস্থিতি আসলে কোম্পানি কিভাবে অ্যাকশনে যাবে, কিভাবে অপারেশন করবে, এইটা কিন্তু তার নীতিমালার মধ্যে রাখতে হবে। এবং যার ফলে কি হলো, যে ফলে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে পরিকল্পনার দ্রুত পরিবর্তন এনে সে অনুযায়ী কাজ চালিয়ে যেতে পারে। এই যে ফ্লেক্সিবিলিটি, এটা থাকলে যেটা হয় যে কোনো যে একটা তাৎক্ষণিক যদি একটা পরিস্থিতির উদ্ভব ঘটে, তো সেই পরিস্থিতি অনুযায়ী সে তার প্ল্যানটাকে পরিবর্তন করতে পারে, সেই অনুযায়ী তাকে সাজাতে পারে। এই ছিল উদ্দীপক। এখন আমরা দেখি উদ্দীপকের আলোকে আমরা উত্তরগুলো কেমন হবে। প্রথম প্রশ্ন, স্থায়ী পরিকল্পনা কি? এটা জ্ঞানমূলক প্রশ্ন। তো জ্ঞানমূলক প্রশ্নে যতটা সংক্ষেপে তুমি বুঝাতে পারো, এখানে তোমার যত সংক্ষেপ করতে পারো, এখানে ডিটেলস লেখার কোনো প্রয়োজন নেই। যতটা সংক্ষেপে তুমি লিখবা ঠিক ততটাই তোমার জন্য মানসম্মত হবে। দেখো, স্থায়ী পরিকল্পনা কি, এটার উত্তরটা হবে কি, যে পরিকল্পনা একবার গৃহীত হওয়ার পর নতুন কোনো পরিস্থিতির সৃষ্টি না হওয়া পর্যন্ত বারবার ব্যবহার করা হয় তাকে স্থায়ী পরিকল্পনা বলে। অর্থাৎ যে পরিকল্পনা চেঞ্জ না করে বারবার ব্যবহৃত হয়, যেমন তোমাদের উচ্চ মাধ্যমিক শ্রেণীতে ভর্তি, তোমাদের ফর্ম পূরণ, তোমাদের পরীক্ষা, তো এইটা কিন্তু আমাদের প্রাতিষ্ঠানিক একটা স্থায়ী পরিকল্পনার অংশ। অর্থাৎ
এই কাজটা কিন্তু আমরা প্রতি বছর করি, একই সিস্টেমে করি, একই নিয়মেই করে যাচ্ছি। এখানে যদি প্রশ্ন করি একার্থক পরিকল্পনা কি, অর্থাৎ যে পরিকল্পনা একবারই নেওয়া হয়েছে, ঠিক আছে, ভবিষ্যতে এই পরিকল্পনা আর নেওয়া হবে না, সেটাকে বলছি আমরা একার্থক পরিকল্পনা। তো যাই হোক, জ্ঞানমূলক প্রশ্নের উত্তরটা টু দা পয়েন্ট, এখানে তোমার পক্ষে যতটা কনসাইজ করা যায় ততটাই করতে পারো, জাস্ট জাস্ট উত্তরটা বোঝা গেলেই হলো। এটা হলো তোমার স্থায়ী মানে প্রথম জ্ঞানমূলক প্রশ্নের উত্তর। দ্বিতীয় প্রশ্ন যেটা অনুধাবনমূলক প্রশ্ন, পরিকল্পনাকে ব্যবস্থাপনার প্রাথমিক কাজ বলা হয় কেন? পরিকল্পনাকে ব্যবস্থাপনার প্রাথমিক কাজ কেন বলা হয়? আমরা জানি ব্যবস্থাপনা যে কার্যাবলী তার প্রথম কাজ হচ্ছে কি পরিকল্পনা। কেন আমরা এটাকে আমরা বলছি যে এটা একটা প্রাইমারি ওয়ার্ক বা প্রাইমারি স্টেজ? তো এখানে দেখো যে এখানে 2 মার্কস বন্টন আছে, 2 মার্কস, অর্থাৎ 1 মার্কস জ্ঞানের জন্য, 1 মার্কস অনুধাবনের জন্য। তো জ্ঞানটা খেয়াল করো যে প্রতিষ্ঠানে কাঙ্ক্ষিত উদ্দেশ্য অর্জনের জন্য ভবিষ্যতে কোনো কাজ কে করবে, কখন করবে, কত সময়ের মধ্যে করবে প্রভৃতি নির্ধারণই হলো পরিকল্পনা। অর্থাৎ পরিকল্পনাকে ব্যবস্থাপনার প্রাথমিক কাজ কেন বলা হয়, এটার শুরুতেই কিন্তু আমাকে আবার নিয়ে আসতে হচ্ছে পরিকল্পনা জিনিসটা কি। এখন তুমি বলতে পারো যে হ্যাঁ আমি সেটা না, আমি সেটা আনবো না, পরিকল্পনাকে ব্যবস্থাপনার প্রাথমিক কাজ কেন বলা হয়, আমি সরাসরি এর উত্তরে চলে যাব। তাহলে যেটা হবে যে এখানে কিন্তু যে জ্ঞানটা বাদ পড়ে যাবে। তো এই জন্য যেহেতু জ্ঞানের জন্য 1 নাম্বার বরাদ্দ আছে, সুতরাং তোমাকে জ্ঞানটা আবার লিখতে হবে এখানে। এবারে অনুধাবনে আসো, দেখো যে একজন ব্যবস্থাপক সর্বপ্রথম পরিকল্পনা প্রণয়ন করেন, এর উপর ভিত্তি করেই তিনি পরবর্তীতে সংগঠিত করেন, কর্মী সংস্থান, নেতৃত্ব ও নির্দেশনা দান, প্রেষণা, সমন্বয় সাধন ও নিয়ন্ত্রণ এই কাজগুলো করে থাকেন। তাই পরিকল্পনাকে ব্যবস্থাপনার প্রাথমিক কাজ বলা হয়। এখানে কিন্তু তুমি অনুধাবনে এসে তোমার স্বাধীনতা আছে, তুমি তোমার মতো করে লিখতে পারো। অর্থাৎ তুমি যদি এখানে চাও তোমার মতো করে আরেকটু ঘুরিয়ে তুমি যদি দেখো, তবুও এখানে কিন্তু উত্তরটা গ্রহণীয় হবে। তো এখানে কিন্তু জ্ঞান এবং অনুধাবন এই দুইটা অংশ তোমাকে মাথায় রাখতে হবে, দুইটা অংশ তোমাকে নিশ্চিত করতে হবে, তবেই কিন্তু তুমি এখান থেকে পুরোপুরি 2 মার্কস পেতে সক্ষম হবে। এবারে আসো গ, যেটা উচ্চতর না প্রয়োগমূলক যে প্রশ্ন, উদ্দীপকে কোম্পানি কর্তৃক গৃহীত পরিকল্পনাটি সংগঠন কাঠামোর ভিত্তিতে কোন ধরনের ব্যাখ্যা করো। আমাকে দেখো, আমাকে এবার এই প্রশ্নে এসে কিন্তু আগের দুটো প্রশ্নের জন্য আমাকে উদ্দীপক টাচ করতে হয়নি। আগে জ্ঞান এবং অনুধাবনের জন্য কিন্তু আমাকে উদ্দীপকে যাওয়াই লাগেনি, উদ্দীপক না পড়লেও কিন্তু এই দুটো প্রশ্নের উত্তর আমি দিতে পারবো। হ্যাঁ, এরকমই হয় প্রশ্নটা। প্রশ্নের প্যাটার্ন যখন তৈরি করি এভাবেই প্রশ্ন সেট করা হয় যে জ্ঞান এবং অনুধাবনের জন্য তোমাকে উদ্দীপকে তাকানোর দরকার নেই, এই দুটো তুমি তোমার জ্ঞান স্তর থেকে পাঠ্য বই থেকে উত্তর দিতে সক্ষম। কিন্তু গ যখন তুমি উত্তর দিতে যাবে তখন কিন্তু তোমাকে অবশ্যই উদ্দীপকের সহযোগিতা নিতে হবে। অর্থাৎ উদ্দীপকের সহযোগিতা যদি না লাগে তাহলে ওই প্রশ্নটি সঠিক হয়নি। ওই প্রশ্নটা সৃজনশীল প্রশ্নের যে মান, সেই মান অনুযায়ী, স্ট্যান্ডার্ড অনুযায়ী সে প্রশ্নটি হয়নি। অর্থাৎ এখানে তোমাকে গ নম্বর প্রশ্নের উত্তর দিতে গেলে তোমাকে তোমার এই উদ্দীপক এর সহযোগিতা নিতে হবে। খেয়াল করে দেখো, উদ্দীপকে কোম্পানি কর্তৃক গৃহীত পরিকল্পনাটি সংগঠন কাঠামোর ভিত্তিতে কোন ধরনের, ব্যাখ্যা করো। কোন কোম্পানির কথা বলছে? উদ্দীপকে বর্ণিত কোম্পানি, উদ্দীপকেও কোম্পানি, অর্থাৎ উদ্দীপকে আমি যে কোম্পানির কথা আলোচনা করেছি এবং সেখানে তার যে বৈশিষ্ট্যগুলো আমি সেখানে লিখে রেখেছি, মানে সেখানে আছে, সেটার ভিত্তিতে বলতে হবে যেটা কোন ধরনের সংগঠন কাঠামো। তো গ নম্বরে কত মার্কস? 3 নাম্বার, 3 মার্কস। তো এই 3 মার্কসের প্রত্যেকটা 3টা পার্ট থাকবে, জ্ঞান, অনুধাবন এবং প্রয়োগ। এই 3টা পার্টে কিন্তু 3টা নাম্বার। তোমাকে উত্তর দেওয়ার সময় এই 3টা পার্ট তোমাকে নিশ্চিত করতে হবে। কিভাবে? দেখো যে উদ্দীপকে কোম্পানি কর্তৃক প্রণীত পরিকল্পনাটি সংগঠন কাঠামোর ভিত্তিতে আঞ্চলিক পরিকল্পনা। ওই যে জ্ঞান, অর্থাৎ তোমাকে কিন্তু এই যে এই প্রশ্নের উত্তরটা যদি শুরুতেই তোমাকে লিখে ফেলতে হবে। আমরা অনেক সময় আমি দেখেছি প্র্যাকটিক্যালি যে শিক্ষার্থীরা কি করেন, যে উদ্দীপকের কাহিনীগুলো আবার তোলার চেষ্টা করে, বা অনেক কিছু বলার চেষ্টা করে। আমরা কিন্তু যখন খাতা খুলি, যখন আমরা কিন্তু শুরুতেই ওই জ্ঞানটা খুঁজি, কোথায় সে জ্ঞান, আমার শিক্ষার্থী কি আদৌ ধরতে পারলো? প্রশ্ন হচ্ছে উদ্দীপকে কোম্পানি কর্তৃক গৃহীত পরিকল্পনাটি সংগঠন কাঠামোর ভিত্তিতে কোন ধরনের, কোন ধরনের। আমার প্রথম টার্গেট হচ্ছে সে এটা ধরতে পারছে কিনা, যে কোন ধরনের। এখন সে যদি ধরতে না পারে, এখন সে যতই ব্যাখ্যা দিক না কেন, আমি কিন্তু সেই উত্তরটা আমি আর মনোভূত হবে না,
আমার সেই শিক্ষার্থী সম্পর্কে আমার নেগেটিভ ইম্প্যাক্ট, এই নেগেটিভ ধারণা তৈরি হয়ে যাবে। আর যদি শুরুতেই সে জ্ঞানটা লিখতে পারে, আমার মোটামুটি আমি স্যাটিসফাই হয়ে যাই যে না, সে আমার উদ্দীপক বুঝতে পেরেছে, আমার ক্লু ফাইন্ড আউট করতে পারছে। তো এই জন্য এটা খুব সতর্ক থাকতে হবে, জ্ঞানটা সঠিক হতে হবে। তো এই জ্ঞানমূলক প্রশ্নের উত্তর দেওয়ার সময় এটা কিন্তু একদম শুরুতে অনেকে করে কি 2-1 লাইন কিছু লেখে, লেখার পরে ওই জ্ঞানের উত্তরটা দেওয়ার চেষ্টা করে। না, আমি কিন্তু একজন এক্সামিনার কিন্তু যখন সে শুরুতেই কিন্তু একদম চোখ পড়তেই যদি উত্তরটা পেয়ে যায়, সে কিন্তু খুব সন্তুষ্ট হয়। আর যখন তাকে ওই 3-4 লাইন পড়ে পড়ে তাকে বুঝতে হয় যে না, সে এটা হচ্ছে জ্ঞান, এই জায়গায় সে জ্ঞানটা লিখেছে, তখন কিন্তু হয়তো তুমি হয়তো পুরো মার্কস পেয়ে যেতে পারো, কিন্তু তোমার এই ধরনের উত্তরের দ্বারা তোমার এক্সামিনার, তোমার শিক্ষক কিন্তু বিরক্ত হয়, একটু হলে সে ডিস্টার্ব ফিল করে। তো এমনটা না, আমরা কোনো এক্সামিনারকে ডিস্টার্ব করে বা কোনো শিক্ষককে ডিস্টার্ব করে তুমি সেখানে কিন্তু ফুল মার্কস পাবে না, এর ইম্প্যাক্ট অন্য জায়গায় হয়তো পড়ে যাবে। তো এটা খেয়াল রাখতে হবে যে আমরা একদম শুরুতেই লিখে ফেলবো জ্ঞান উদ্দীপকে কোম্পানি কর্তৃক বর্ণিত পরিকল্পনাটি সংগঠন কাঠামোর ভিত্তিতে আঞ্চলিক পরিকল্পনা। অর্থাৎ কেন আঞ্চলিক বলছি আমরা, দেখো উনি কি করেছেন, উনি কিন্তু অঞ্চল ভিত্তিক ভাগ করে দিয়েছেন পরিকল্পনা, বিভিন্ন অঞ্চল ভিত্তিক এটা ডিসেন্ট্রালাইজ করে দিয়েছেন। সেই অনুযায়ী আমরা বলতে পারি এটা একটা আঞ্চলিক পরিকল্পনা। এবার আসো অনুধাবন এখানে কি আছে, অর্থাৎ উনি অনুধাবনের যে বিষয়টা দেখো, যে দেশ বিদেশের বিভিন্ন অঞ্চলের জন্য এই পরিকল্পনা তৈরি হয়, এর মাধ্যমে প্রতিষ্ঠানের শাখা বাড়ানো হয়। সাধারণত বহুজাতিক কোম্পানিগুলো এই পরিকল্পনা প্রণয়ন করে থাকেন। এখানে আমি যে জ্ঞানটা আমি উল্লেখ করলাম যে আঞ্চলিক পরিকল্পনা, ওই আঞ্চলিক পরিকল্পনার যে কি জিনিস এটা আঞ্চলিক পরিকল্পনা, এটা আমি বুঝতে পারছি কিনা। আমি হয়তো এমন হতে পারে মুখস্থ করে ফেলেছি বা কারো কাছ থেকে সহযোগিতা নিয়েছি, নিয়ে জাস্ট আমি জ্ঞানটা লিখে ফেলেছি, কিন্তু আদৌ কি আমি বুঝি যে আঞ্চলিক পরিকল্পনা কি জিনিস, আদৌ কি আমি বুঝি স্থায়ী পরিকল্পনা কি জিনিস, আদৌ কি বুঝি আমি একাত্মক পরিকল্পনা কি জিনিস? যদি বুঝে থাকি সেটা আমাকে অনুধাবন করতে হবে, বুঝাতে হবে যে না, আসলে আঞ্চলিক পরিকল্পনা হচ্ছে এই জিনিস। কি বলছে এখানে দেখো, দেশ বিদেশের বিভিন্ন অঞ্চলের জন্য এই পরিকল্পনা তৈরি, অর্থাৎ যে পরিকল্পনাটা ডিসেন্ট্রালাইজ হয়ে যায়, পুরা দেশের ভিত্তিতে সমস্ত ওই প্রতিষ্ঠানের শাখাগুলোকে নিয়ে পরিকল্পনা করা হয়, সেই পরিকল্পনাকে আমরা বলি আঞ্চলিক পরিকল্পনা। সাধারণত বহুজাতিক কোম্পানিগুলো এই পরিকল্পনার প্রণয়ন করে থাকেন। তো আমি যখন এটা লিখতে পারবো তখন বুঝে গেলাম যে আমার জ্ঞানও ক্লিয়ার, আমার অনুধাবনও ক্লিয়ার, অর্থাৎ আমি শুধু এমনি এমনি খাই না। অনেকদিন আগে একটা অ্যাড দেখাতো টিভিতে, একটা অ্যাডভার্টাইজ দেখাতো, তো ওই ডানোর অ্যাডভার্টাইজ। তো দেখা যাচ্ছে যে সেই ডানো বাড়িতে যারা সিনিয়র পার্সন, বয়স্ক, সবাই ডানো পছন্দ করে, সবাই পছন্দ করে। তো একটা ছোট্ট বেবি সবাইকে জিজ্ঞেস করছে যে আপনি কেন ডানো খান, তো বলছে ডানো খেলে আমার পুষ্টি হয়, ডানো খেলে আমার এই হয় সেই সুবিধা। ছোট্ট একটা বাচ্চাকে বলছে তুমি কেন খাও, তো বলছে আমি তো এমনি এমনি খাই, তো মজা করে আর কি। তো এই যে জিনিসটা যে আমার শিক্ষার্থী কি সে কি বুঝে শুনে লিখলো নাকি কারো কাছ থেকে হেল্প নিয়ে লিখলো, এটা কিন্তু এই অনুধাবনে এসে কিন্তু ওটা ধরা পড়ে যায় যে সে কি অনুধাবন করতে পারছে কিনা। এরপরে আসি প্রয়োগ, অর্থাৎ আমি যে বললাম আঞ্চলিক পরিকল্পনা কেন বললাম, এটা আমাকে উদ্দীপকের সঙ্গে এবার একটু রিলেট করতে হবে, একটু মিলিয়ে দেখাতে হবে, প্রমাণ করে দিতে হবে যে না, আমি যে বললাম যে এটা আঞ্চলিক পরিকল্পনা, কেন বললাম সেটা এখন আমাকে প্রমাণ করে দিতে হবে। এই দেখো উদ্দীপকে বিটাক কোম্পানি সারা দেশের বাজার দখল করতে চায়, তার টার্গেট পুরো রাষ্ট্র মানে পুরো দেশব্যাপী তার ব্যবসা করতে চায়। এই জন্য এটি দেশের মোট বাজারকে কতগুলো অঞ্চলে ভাগ করে, এরপর এক একটি অঞ্চলের জন্য এক এক ধরনের পরিকল্পনা তৈরি করে। উক্ত কোম্পানি বিভিন্ন অঞ্চলের জন্য এরূপ বিভিন্ন পরিকল্পনার সাথে আঞ্চলিক পরিকল্পনার মিল আছে। এই দেখো যে কোম্পানির উদ্দীপকে কি করছে উনি, যে উনি এক এক অঞ্চলগুলো ভাগ করে ফেলছেন এবং এক একজনের জন্য এক এক অঞ্চলের জন্য এক এক পরিকল্পনা করছেন। উক্ত কোম্পানির যে বিভিন্ন অঞ্চলের জন্য যে এরূপ বিভিন্ন পরিকল্পনা সাথে কার মিল আছে, কোম্পানি যে কাজটা করলো এর সাথে আমাকে এবার চলে যেতে হবে সেই পাঠ্যপুস্তকের জ্ঞানে কার মিল আছে, ওই যে আঞ্চলিক পরিকল্পনা মিল আছে। সুতরাং উদ্দীপকের কোম্পানি প্রণীত পরিকল্পনাটি আঞ্চলিক পরিকল্পনা। ঠিক এইভাবে তোমাকে স্টেপ বাই স্টেপ আগাতে হবে এবং সেই স্টেপগুলো যদি তুমি পার্ট করো সেটাই বরঞ্চ ভালো হয়। জ্ঞানটাকে তুমি প্রথমেই লিখে ফেললা, আর একটা প্যারা করে অনুধাবন লিখলা এবং আরেকটা প্যারা করে প্রয়োগ লিখে ফেললা। তাহলে এই যে প্রয়োগ, এটা উত্তর করতে যেয়ে তুমি যদি সব বাদ দিয়ে যদি বলার চেষ্টা করো
যে উদ্দীপকে বর্ণিত কোম্পানিটি আঞ্চলিক পরিকল্পনা, তো এইভাবে বলে ফেললা, তোমাকে কিন্তু আমি ওই জ্ঞানে 1 মার্কস দিব। তুমি আঞ্চলিক পরিকল্পনা কি বুঝো? যদি বুঝে থাকো তোমাকে 1 লাইনে লিখতে হবে যে আঞ্চলিক পরিকল্পনা কাকে বলে। এবারে তুমি কি এটা বুঝো যে উদ্দীপকের সঙ্গে এই আঞ্চলিক পরিকল্পনার কেন বলছি সেটা রিলেটস করে তোমাকে দেখাতে হবে। এইভাবে পার্ট পার্ট যদি তুমি লিখতে পারো তো তোমার সেখানে কিন্তু পুরো মার্কস তুমি ইনশিওর হয়ে যায়। এবারে আমরা আমাদের লাস্ট যে অংশটা, উচ্চতর দক্ষতা, হায়ার অর্ডার, এই অংশটা আমরা নিয়ে আলোচনা করি। দেখো যে হায়ার অর্ডারের প্রশ্নটা হচ্ছে পরিকল্পনায় পরিবর্তনের সুযোগ রেখে পরিকল্পনায় যে নীতিটি অনুসরণ করা হয়েছে তার যৌক্তিকতা মূল্যায়ন করো। অর্থাৎ কি করা হয়েছে, এখানে পরিকল্পনায় বলা হয়েছে যে ভবিষ্যতে যে কোনো পরিস্থিতি আসলে সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা যাবে। এটা কিন্তু কোম্পানির তার নীতির মধ্যে উল্লেখ করা আছে। তো সেটা যদি হয় তো এই কাজটি আসলে কি যুক্তিযুক্ত কিনা, না এটা অযৌক্তিক, এটা আমাকে প্রশ্ন করা হচ্ছে, যেটা আমাকে মূল্যায়ন করে দেখাতে হবে। অর্থাৎ আমাকে বোঝাতে হবে যে এই কাজটি আসলে যৌক্তিক বা অযৌক্তিক। আমি যখন এটা বোঝাতে যাব, বোঝানোর আগে আমাকে কিন্তু আবার সেই মানে 4টে পার্ট আমাকে ফলো করতে হবে। প্রথম থেকে আসো, দেখো প্রথমে জ্ঞান। উদ্দীপকে প্রতিষ্ঠানটি পরিকল্পনার পরিবর্তনের সুযোগ রেখে নমনীয়তার নীতি অনুসরণ করা হয়েছে তার তাৎপর্যপূর্ণ। অর্থাৎ তোমাকে প্রথমে জ্ঞানে কিন্তু এটা উল্লেখ করতে হবে, এটা কি তাৎপর্যপূর্ণ হয়েছে, এটা কি অযৌক্তিক হয়েছে, এটা কি মানে কোম্পানির ভুল সিদ্ধান্ত ছিল না সঠিক সিদ্ধান্ত ছিল, এটা কোম্পানি কি ঠিক করেছে না ভুল করেছে। অর্থাৎ যে প্রশ্নটি করা হচ্ছে তোমাকে প্রথমে শুরুতেই উত্তরটা দিয়ে দিতে হবে যে না সে ঠিক করেছে, কোম্পানির এই অ্যাকশনটি, এই স্টেপটি, এই কাজটি সঠিক ছিল, এটা তোমাকে শুরুতেই বলে দিতে হবে। এইভাবে যখন তুমি প্রথমে জ্ঞানটা লিখে ফেলবা, তোমার এক্সামিনার কিন্তু স্যাটিসফাইড যে না আমার শিক্ষার্থী বুঝতে পেরেছে। এরপরে তুমি আসো যে তুমি কেন বলছো যৌক্তিক, এটা তুমি কি অনুধাবন করো, তুমি কি বুঝে বলছো যেটা যৌক্তিক, না বুঝে অন্যের কাছ থেকে শুনে উত্তর লিখছো অযৌক্তিক। এটা কিন্তু ধরা পড়বে কোন জায়গায়, এই অনুধাবনে এসে তুমি জিনিসটাকে অনুধাবন করতে পারো কিনা। এই নীতি অনুযায়ী পরিকল্পনায় প্রয়োজন অনুযায়ী পরিবর্তনের সুযোগ থাকে। প্রতিকূল পরিবেশের সাথে প্রতিষ্ঠানকে খাপ খাওয়ানোর জন্য পরিকল্পনায় পরিবর্তনের প্রয়োজন হতে পারে। এতে কাজ ব্যাহত হয় না, ফলে সঠিক সময়ে কাজ শেষ হয়। অর্থাৎ আমি যে বললাম যে তাৎপর্যপূর্ণ, নমনীয়তার বিষয়টা খুব তাৎপর্যপূর্ণ, যৌক্তিক। এটা কেন যৌক্তিক, কারণ এই পরিবর্তনের সুযোগ যখন কোনো প্রতিষ্ঠানে থাকবে, সে কি করবে, যে কোনো প্রতিকূল পরিস্থিতি যখন সম্মুখীন হবে সে তখন কিন্তু ওই পরিস্থিতির সঙ্গে খাপ খাওয়ার জন্য তার পরিকল্পনাকে সে প্রয়োজন অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবে। এতে কি হবে, সে তার কাজ ব্যাহত হবে না এবং সঠিক সময়ে কাজ শেষ করতে পারবে। অর্থাৎ আমি যে নমনীয়তাকে সাপোর্ট করছি, এই নমনীয়তা জিনিসটা আসলে কি, এই নমনীয়তা এটা আমাকে অনুধাবনে ব্যাখ্যা করতে হবে। এরপরে আসো প্রয়োগ। এই যে প্রয়োগ, এই প্রয়োগে আবার 3টা এই প্রয়োগে আসো যে উদ্দীপকে যে কোম্পানির কথা আমাকে বলা হয়েছে, যখনই প্রয়োগ আসবে তখন কিন্তু উদ্দীপক লাগবে। হ্যাঁ, আগে কিন্তু ক এবং খ মানে জ্ঞান এবং অনুধাবনে কিন্তু উদ্দীপক লাগেনি। এই উচ্চতর দক্ষতা হায়ার অর্ডার প্রশ্নেও কিন্তু জ্ঞান অনুধাবনে কোনো উদ্দীপকের সহযোগিতা লাগছে না। অর্থাৎ সেটা আমার জ্ঞান থেকেই বলছি, আমার রিয়েলাইজেশন থেকেই লিখছি। এবারে প্রয়োগ যখন করব তখন কিন্তু আমাকে কোম্পানির এই উদ্দীপকের যে প্রসঙ্গটি আছে তার সঙ্গে রিলেট করাতে হবে। কি, উদ্দীপকের বিটাক কোম্পানি সারা দেশের বাজার দখল করার জন্য আঞ্চলিক পরিকল্পনা প্রণয়ন করেন। এটা আমরা জানি। অনিশ্চিত ভবিষ্যতের কথা চিন্তা করে প্রণীত পরিকল্পনায় প্রয়োজনীয় পরিবর্তন করার সুযোগ রাখে। এক্ষেত্রে কোম্পানি নমনীয়তার নীতি অনুসরণ করেছে। অর্থাৎ কোম্পানিটি যে কাজ করেছে সেই কাজটা যে নমনীয়তার নীতি, কোম্পানির নমনীয়তার নীতি অনুসরণ করেছে, এটা আমাকে নমনীয়তার নীতির সঙ্গে কোম্পানির কাজের রিলেট করাতে হবে। অর্থাৎ কোম্পানি যা করেছে, অর্থাৎ সে যে কাজ করেছে কাজটা এই ধরনের কাজ ছিল, সেটা অর্থাৎ সে যে কাজটি করেছে এটা ধর এটা নেতিবাচক কাজ ছিল, এটা ইতিবাচক ছিল, আমাকে সেটা ওই উদ্দীপকের সঙ্গে মিলিয়ে বলতে হবে। এরপরে যখন আমরা উচ্চতর দক্ষতার উত্তর দিব তখন দেখো নমনীয়তার নীতি অনুযায়ী অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে দ্রুত পরিবর্তন এনে সে অনুযায়ী কাজ করা হয়। বিটাক প্রতিষ্ঠানটি নমনীয়তার নীতি অনুসরণ করায় ভবিষ্যতে যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলা করতে পারবে। এতে প্রতিষ্ঠানটির কাজ কোনোভাবে বাধাগ্রস্ত হবে না,
ফলে কোম্পানির লক্ষ্য অর্জন সহজ হবে। তাই বলা যায় নমনীয় নীতি অনুসরণ করে পরিকল্পনা পরিবর্তনের সুযোগ রাখা যুক্তিযুক্ত। অর্থাৎ যে হায়ার অর্ডারে যখন আমাকে বলতে হবে যে আমি কেন এটাকে সাপোর্ট করছি, এই সাপোর্টের ব্যাখ্যা তখন আমাকে কিন্তু ওই হায়ার অর্ডারে দিতে হবে। কেন সাপোর্ট করছি? কারণ এটা হয়তো আমি এই যে এই প্রশ্নের উত্তরটা ঠিক আমি যেভাবে তোমাদেরকে দেখাচ্ছি এমনটা হবে তাও নয়, এটা তোমার মতো করে তুমি লিখতে পারো, কিন্তু মূল বিষয়টা হলো কি, এখানে তোমাকে সেই যৌক্তিকতা, লজিকটা তুলে ধরতে হবে যে আমি কেন সাপোর্ট করছি। আমি যে মূল্যায়ন করতে যে বললাম যেটা যৌক্তিক বা তাৎপর্যপূর্ণ, আমি কেন বললাম তাৎপর্যপূর্ণ, সেই কথাটা আমার এখানে এই উচ্চতর দক্ষতার এই অংশে এসে আমাকে সেটাকে বুঝিয়ে দিতে হবে যে আমি কেন বলছি এটাকে যুক্তিযুক্ত। তো এটা অনেক সময় তোমাদের মতো করে হতেও পারে যে তুমি তোমার ভাষায় করে লিখছো, এতে কিন্তু কোনো ধরনের নম্বর কেটে যায়, নম্বর কাটা যায় না, বা তোমার উত্তরটা মানও কম হয় না। এটা তোমার মতো লিখতেই পারো, কিন্তু একজন এক্সামিনার যে জিনিসটি ফলো করেন, উনি যে জিনিসটা খেয়াল করেন যে আমার শিক্ষার্থীর উত্তরের মধ্যে এই 4টা অংশ আছে কিনা, অর্থাৎ শুরুতেই সে জ্ঞানটা আছে কিনা, সে কি বুঝতে পারছে যে এটা আসলে কি যৌক্তিক না অযৌক্তিক, সে শুরুতেই সে ধরতে হবে। তো শুরুতে সেটা কি বুঝতে পারছি কিনা। এখন যদি শুরুতে তুমি লিখলা যে এটা তাৎপর্যপূর্ণ বা এটা ইতিবাচক, এটা নেতিবাচক, বাকি তোমার উত্তরের পরবর্তী অংশে এসে হয়ে গেল সেটা হয়তো তুমি বললে ইতিবাচক, পরে দেখালে নেতিবাচক, তখন কিন্তু উল্টো হয়ে যাবে। এখানে কিন্তু তোমার তোমার লজিক কাজ করে। আমি বলছি না যে আমার উত্তরটা, এই উত্তরটা আমার মধ্যেই হতে হবে, এমনটা না। তুমি যদি এটাকে বোঝাতে পারো যে এটা একটা নেতিবাচক, আমি হয়তো ধারণা করছি এটা ইতিবাচক, এখন তুমি বলছো যে না এটা নেতিবাচক, নেতিবাচক যে তুমি বলছো, এই বলার ব্যাখ্যাটা যদি থাকে, সেই ব্যাখ্যাটা যদি তুমি বুঝাতে পারো, ইটস ওকে, তুমি এখানে ফুল নাম্বার পেয়ে যাবে। এটা এমন নয় যে আমার সঙ্গেই তোমাকে মিলতে হবে, অর্থাৎ একজন এক্সামিনার যিনি থাকবে তার মতের সঙ্গে মিলতে হবে এমনটা না। এখানে তুমি স্বাধীনতা আছে, এই ধরনের এই ঘর নম্বর অংশ উত্তর লেখার ক্ষেত্রে তোমার স্বাধীনতা আছে। তুমি কোনো বিষয়কে ইতিবাচক বলতে পারো, যৌক্তিক বলতে পারো, অযৌক্তিক বলতে পারো, নেতিবাচক বলতে পারো, এটা তোমার রাইট আছে। কিন্তু তোমাকে এই জায়গায় কিন্তু সেই ব্যাখ্যাটা দিয়ে বোঝাতে হবে যে আমি কেন বলছি। এখন তুমি বললা ইতিবাচক কিন্তু ব্যাখ্যা দিতে পারলে না, তাহলে তো হলো না। এই প্রশ্ন কিন্তু প্রকৃত অর্থে কিন্তু একজন শিক্ষার্থীর যে সৃজনশীল ভাবনা, সে কতটুকু আসলে নিজেকে তৈরি করতে পেরেছে, সে কতটুকু অনুধাবন করতে পেরেছে, কতটুকু সে প্রয়োগ ঘটাতে পারছে, কতটুকু সে এই তার এই লেভেলটা, সে দক্ষতাটাকে সে আনয়ন করতে পেরেছে, এই অংশে কিন্তু সেটা মানে তার প্রমাণ পাওয়া যায়। তো এইভাবে তোমরা যদি এই বিষয়গুলোর প্রতি খেয়াল রেখে উত্তর করো, তাহলে হবে কি যেটা, যে অল্প কথায় উত্তর দিবে, ফুল মার্কস পেয়ে যাবে। আর সেটা না করে তুমি যদি খাতা ভরে ভরে পৃষ্ঠার পর পৃষ্ঠা লিখে যাও, হ্যাঁ, দেখা গেল তুমি এই ঘর নম্বরে 4 নাম্বার তুমি 3 পৃষ্ঠা 4 পৃষ্ঠা লিখে গেছো। এমন অনেক শিক্ষার্থী আছে অনেক লিখে ফেলছে, কিন্তু বাস্তবতা হলো যতই তুমি লেখো না কেন, এখানে কিন্তু আমার ওই সেই 4টা অংশ যদি আমি না পাই, আমি এখানে তোমাকে 4 নাম্বার কখনোই দেবো না। আমি এখানে যদি জ্ঞান পাই, জ্ঞানের মার্কস 1 নাম্বার দেবো, অনুধাবন পেলে অনুধাবনের জন্য 1 নাম্বার দেবো, প্রয়োগ পেলে প্রয়োগের জন্য 1 নাম্বার। অর্থাৎ এই 4টি অংশ তোমাকে মাথায় মানে রেখে তোমাকে উত্তর করতে হবে, এবং 4টি প্যারা করতে হবে তোমাকে। তুমি এই 4টি অংশের জন্য 4টি প্যারা করবে। অর্থাৎ আমি সহজে বুঝতে পারবো প্রথম প্যারাটি জ্ঞান, দ্বিতীয় প্যারাটি অনুধাবন, তৃতীয় হচ্ছে প্রয়োগ, চতুর্থ হচ্ছে উচ্চতর দক্ষতা। তো এইভাবে যদি তুমি এই পার্টগুলো ধরে ধরে তুমি যদি উত্তর করো, তাহলে যেটা হবে সেটা, যে উত্তরগুলো হবে তোমার একদম মানে স্ট্যান্ডার্ড মানের উত্তর হবে, এবং তুমি অল্প কথায় অল্প পরিশ্রমে কিন্তু তুমি পুরো মার্কস পেয়ে যাবে। তো এই ছিল আজকে আমাদের আলোচনা মোটামুটি। তোমাদের তোমাদের আশা করি আজকের ক্লাসটি তোমার সৃজনশীল প্রশ্নের যে তোমাদের যে ভাবনা, তোমাদের যে ধারণা, সেটাকে আরো উন্নত করবে, এবং তোমাদের এই সৃজনশীল প্রশ্নের উত্তর লেখার ক্ষেত্রে তোমাদের দক্ষতাকে আরো বাড়িয়ে দিবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের মতো এখানে শেষ করছি। আবার নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ।